দুদু ভাই আবার কেঁপিছে হাসনাত আব্দুল্লাহর উপরে। খেপারি কথা, হাসনাত করছে যে আওয়ামী লীগের টেকায় বিএনপির রাজনীতি চলে। দুদু ভাই বলছেন বিএনপি অনেক আগে থেকে, তার জন্মের আগের থেকে রাজনীতি করে, তাই হিসাব করে কথা বলা উচিত। বিএনপির বলো যে আওয়ামী লীগের টাকা দিয়ে রাজনীতি করছে। যদি বিএনপির লোকরা প্রস্রাব করে একমাত্র, তাহলে প্রস্রাবের তোরে ভেসে বঙ্গোপসাগরে গিয়ে পড়বে। যদি বিএনপি শুধু থুতু ফেলে, সেই থুতুর মধ্যে তোমার খুঁজে পাওয়া যাবে না। সেই জন্য আমি বলবো হিসাব করে কথা বলা, হিসাব করে চলা, আর গণতান্ত্রিক রীতিনীতি মানা। পোলা পাইন করলে বহুত ব্যর্থ আছে দুদু ভাই। ঠিকই কইছেন, ঠিকই কইছেন। সব জায়গায় দুদু ভাইয়ের লোক ঢুকেছে, একেবারে ফাউল এগুলো। আপনি একজন বিশিষ্ট রাজনৈতিক নেতা, আপনি খাবার গেছেন, আপনার মুরগির ঠ্যাং দিবি না, তাই বলে দেখেন রানের পিস না দেয় দুদু ভাইয়ের কি রাগ। ঠিক আছে না? আমি কনফার্ম ওই মেসিয়ান না এনসিপি করে, ছাত্রদের দল করে। এরপরে দুদু ভাই খাবার গেলে না 2টা রান দিবেন, হ্যাঁ, আর বেঁধে দিয়েন খিলানোর পরে। উনি খাবি আবার বেঁধেও নিয়ে আসবি। তো আসেন আমরা না ইতিহাস দেখি। দুদু ভাই কইছে মুরব্বী মানুষ তো ইতিহাস দেখা দরকার। তো দুদু ভাই মাঝে মাঝে ফাউল করে আর একটা বাড়ি খায়, কিছুদিন ঠান্ডা থাকে। ওটাই একটা কাজ। বিএনপির জীবনের কি কাজ সেটা অবশ্য জানি না, হ্যাঁ, জানাই কোনো গতি। সে নাকি হয় সহসভাপতি, তো উনি তো সহসভাপতি। তো সহসভাপতি আর বেটা মানুষের দুদু একই জিনিস। বিএনপির দুদু ভাইয়ের কাজও এক, ওনার কোনো কাজ নাই আসলে। বিএনপির মধ্যে ঐতিহাসিকভাবে আওয়ামীপন্থীরা কাজ করে। পাগলা ফজলু একটা উদাহরণ, হাবিবুর রহমান হাবিব আর একটা উদাহরণ। ওই নাকি জামাত ইসলামের লোকদেরকে মসজিদে ঢুকতে দিবি না, নামাজের ইমামতিও করবে দিবি না। আটঘরিয়ার কোন মসজিদে জামাতের কোন ইমাম কোন মুয়াজ্জিন আযান দিতে পারবে না, জামাতের কোন ইমাম ইমামতি করতে পারবে না। তো এই দুটোই ছাত্রলীগের প্রেসিডেন্ট ছিল। বিএনপির শাহ মোয়াজ্জেম ছাত্রলীগের প্রেসিডেন্ট ছিল পরপর 3 বার। মনিরুল হক চৌধুরী আর এক ছাত্রলীগ, বিএনপি করে। এমনকি পরপর 2 বারের সভাপতি হওয়া কে এম ওবায়দুর রহমান, সেও বিএনপির সাধারণ সম্পাদক ছিল অনেকদিন। তো দুদু ভাই আওয়ামী লীগের টেকা মানে তো আওয়ামী লীগের নেতার কর্মীর টেকা, তাই না? কে এম ওবায়দুর রহমান যখন বিএনপিতে আসে বা অন্যান্য ছাত্রলীগের নেতারা যখন বিএনপিতে আসে, তার টাকা পয়সা কি আওয়ামী লীগকে ফেরত দিয়ে আসে নাকি নিয়ে আসে? আব্দুল আল মিন্টু যখন আওয়ামী লীগে ছিল, তার টাকা আওয়ামী লীগের টাকা না। আর আপনারা তো টাকা নিয়ে আওয়ামী লীগকে এলাকা ফেরাইতেছেন, কথাটা তো মিথ্যা না, তাই না? তাই বিএনপির মধ্যে আওয়ামী লীগের টাকা আছে তো, কথাটা সত্য তো। 71 টিভির দখল কে নিছে? হ্যাঁ, কে নিছে? বুলু ভাই নিছে তো। আর টিভির দখল কে নিছে? আর কইলাম না। এস আলমের সাম্রাজ্য কে দেখতেছে? সালাউদ্দিন সাহেব দেখতেছে। সামিটে যায় কে বসতেছে? হ্যাঁ, আপনাদের কোষাধ্যক্ষের ছেলে বসতেছে। হ্যাঁ, দখল করতেছেন সবকিছুই। দেখেন ভ্যান চালকের জমিও তো বাদ দিতেছেন না। 1200 বিঘা চিংড়ি ঘের দখল করেছেন। হ্যাঁ, আর দেখামো এডিটর সাহেব দেখাবো না। আচ্ছা ঠিক আছে, আজকে বাদ দিই, আজকে না দেখাই। বিএনপির যত দখল সে নিয়ে আলাদা এপিসোড করবো নি। এইটা সাহেব কি কর না কি? ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, এডিটর কইছে ঠিক আছে। তবে দখল নাকি ন্যায্য অধিকার ফিরে পাওয়া, মির্জা ফখরুল বলছে। এটা দখল বলা ঠিক না, আমি বিশ্বাস করি নাই যে এটা কইছে মির্জা ফখরুল ভাই। কিন্তু বিএনপির ভেরিফাইড টুইটার অ্যাকাউন্টে এটার প্রমাণ আছে। দেখেন এডিটর সাহেব দেখে দেন এটা যে ভেরিফাইড টুইটার অ্যাকাউন্ট, এটা দেখে দেন। আওয়ামী লীগের মিছিল করে দিতেছে আপনাদের লোক। আওয়ামী লীগের লোক ছাড়া আপনাদের বিএনপির কার্যালয়ের উদ্বোধন হয় না। দেখেন যে কটা জায়গায় আওয়ামী লীগ মিছিল করেছে সেইগুলো স্থানীয়ভাবে বিএনপির টাকা দেওয়া হচ্ছে, আমরা খবর পেয়েছি। আমাদের কাছে সব খবর আছে। 2-1 জায়গায় বিএনপি ধাওয়া দিছে সত্য, তবে এগুলো স্থানীয় অ্যারেঞ্জমেন্ট। আমি জানি না টাকা না পেয়ে ধাওয়া দিছে কিনা, সেটাও হইতে পারে। আমার ক্ষুদ্র ভ্রাতার ভগিনীদের কই, আওয়ামী লীগ এখন নিষিদ্ধ সংগঠন। মিছিল করতে দেখলে একাই আগায় যাবেন, একা থাকলেও ধাওয়া দিবেন, একা ধাওয়া দিবেন, 2 হাতে 2টা ইটা নিবেন, ইটে নিয়ে ধাওয়া দিবেন। এটা মিছিলে ধাওয়া দিয়ে দেখেন, এগুলো ভিতর ডিম। আপনি একলা ধাওয়া দিলে পলাবে, লিগে রাখতে পারেন, মাইরা হাড্ডি গুঁড়া করে তেনা বানাই দিবেন, কিচ্ছু হবে না আপনার। নিষিদ্ধ ঘোষিত দলরে মারি দিচ্ছেন, বাড়ি দিচ্ছেন, কিচ্ছু হবে না। আমি দায়িত্ব নিলাম, কিছু হইলে আমাকে কবেন, আমি দেখবো। আসলে বিএনপি হয়েছে কি, বিএনপি করে আওয়ামী লীগ, বিএনপি আওয়ামী লীগ করিচ্ছে। এই বিএনপির আওয়ামী লীগ করা নিয়ে কথা বলি।
যাই যাই মানে এখন মনে হচ্ছে যে বিএনপি আসলে যে আওয়ামী লীগ করে এটা কি কথা কইলাম আর বুঝাই কই আওয়ামী লীগের যা কর্মসূচি ছিল যা লক্ষ্য ছিল তা বিএনপি কইরা দেয়। আওয়ামী লীগ একার শক্তিতে কখনো যেটা পারত না সেটা বিএনপি আওয়ামী লীগের সেই কর্মসূচি কইরা দেয়। এখন দেখেন অনলাইনে বিএনপি আওয়ামী লীগ একই সাথে গেলায় আমাকে দেখেছেন, আমার কমেন্ট বক্সে দেখেন ফেসবুকে বিএনপি আওয়ামী লীগ একই সাথে আমার গেলায়। তত্ত্বাবধায়ক সরকার কার দাবি ছিল? আওয়ামী লীগের দাবি ছিল। কোন সরকার সেটা বাস্তবায়ন করেছে? আইন সংশোধন করেছে, সংবিধানে ঢুকেছে বিএনপি সরকার ঢুকেছে। জিয়া কি ছিল? বাংলাদেশের প্রেসিডেন্ট ছিল, তাই না? প্রেসিডেন্সিয়াল সিস্টেমই বাংলাদেশের জন্য সবচেয়ে ভালো। প্রেসিডেন্ট সিস্টেম এটা বিএনপির কর্মসূচি। প্রেসিডেন্সিয়াল সিস্টেম থাকলে আসে না জিন্দেগি প্রেসিডেন্ট হবার পারল না নি। আওয়ামী লীগের দাবি ছিল এই প্রধানমন্ত্রী শাসিত পার্লামেন্টারি সিস্টেম। এই বিএনপি নিজেরা রাষ্ট্রপতি শাসিত শাসন ব্যবস্থার পক্ষ হইলেও প্রধানমন্ত্রী শাসিত শাসন ব্যবস্থা প্রবর্তন করছে বিএনপি, আইন করে বিএনপি প্রবর্তন করছে। এই পার্লামেন্টারি সিস্টেম ভালো কাজ করে যদি রাজা থাকে। এইগুলা সে সমস্ত দেশের জন্য ঠিক আছে, কিন্তু বাংলাদেশের জন্য ঠিক নাই। আমি এই এপিসোডে আলাপটা করেছিলাম, দেখে নিতে পারেন কেন প্রেসিডেন্সিয়াল পদ্ধতি বাংলাদেশের জন্য সবচেয়ে ভালো। আবার দেখেন বিএনপি ৭২-এর সংবিধান রক্ষা করতে চায়। ৭২-এর সংবিধান বাতিল করা সম্ভব না বলছেন মির্জা ফখরুল, দেখেছেন? তো আপনারা তো আসলে আওয়ামী লীগ করতেছেন, আর কি কি করতেছেন? আওয়ামী রাজনীতি। আসেন আর একটু দেখি। অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়া ছিল আওয়ামী লীগের রাজনীতি, আপনারা সেটাই করতে চান। এই দেশে অসাম্প্রদায়িক বাংলাদেশ আর বিএনপি লেখা সার্চ দেন না গুগলে, দেখেন বিএনপির কোন নেতা বলে নাই এটা। তারেক রহমান পর্যন্ত বলেছে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ গড়তে চায়, বিএনপিও তাই চায়, দেখেছেন? তো বিএনপির তো তফাৎ থেকে আওয়ামী লীগ থেকে বিএনপিতে বিলুপ্ত হচ্ছে আওয়ামী লীগ, দেখেছেন? আপনারাই ডাকতেছেন আওয়ামী লীগদের বিএনপি করার জন্য। হ্যাঁ দেখেন সব নেতাই ডাকিচ্ছে আর কি, রিজভি ভাই ডাকিচ্ছে, আমি খুশিও ডাকিচ্ছে, সবাই ডাকিচ্ছে। যান যান লাইন ধরেন, বিএনপির লাইন ধরেন। সালাউদ্দিন কাদের চৌধুরী কইছিল যে আওয়ামী লীগ একটা আশ্চর্য মেশিন, সব রাজাকার ঢুকাইলে মুক্তিযোদ্ধা বেড়ায়। তো এরকম বিএনপি একটা আশ্চর্য মেশিন হয়েছে, সব আওয়ামী লীগ ঢুকাইলে বিএনপি হয়ে বেড়াবে। রবীন্দ্রনাথ শুনলে কাজ হয়ে পড়ে বিএনপি, দেখেছেন? আমরা যে জাতীয় সঙ্গীত পাল্টাইতে চাই সেই জাতীয় সঙ্গীত নিয়ে বিএনপি গর্বিত। দেখেন তারেক রহমান কইছে, কি আর বলবো, এই রবীন্দ্রনাথ বাংলাদেশে ইন্ডিয়ার আওয়ামী লীগের একটা পলিটিক্যাল প্রজেক্ট, সেটারে ঊর্ধ্বে তুলে ধরে বিএনপি। এখন বিএনপি আওয়ামী লীগের লোকেরা এসে খাও খাও করে ধরবি, আপনি না রবীন্দ্রনাথ নিয়ে বই লিখেছেন, আমি একটা কেন আমি ১০০টা বই লিখমু, তাতে কি যায় আসে? তাতে কিছু যায় আসে? জাতীয় সঙ্গীত একটা পলিটিক্যাল কোশ্চেন, একটা জাতির আত্মপরিচয়। আমি তো বদলিয়ারের কবিতা পছন্দ করি, রবীন্দ্রনাথ বাদী দেন, তা আমি কি বদলিয়ারের কবিতা নিয়ে এসে জাতীয় সঙ্গীত বানামু? হ্যাঁ বেকুব গুলা। আমি তো ইকবালের কবিতা পছন্দ করি, তো আল্লামা ইকবালের কবিতা নিয়ে এসে কি আমি বাংলাদেশে জাতীয় সঙ্গীত বানাবো? হ্যাঁ ফাইনালি ইসলাম প্রশ্নে বিএনপি ইন্ডিয়ার যেটা প্রজেক্ট, সেই প্রজেক্টের মধ্যে যা ঢুকেছে। আসেন এটা একটু বুঝে দেখি। বিএনপি সবসময় ইসলাম প্রশ্নে একটা নমনীয় শ্রদ্ধামূলক অবস্থান নিত সৃষ্টির সময় থেকে, জিয়াউর রহমানের আমল থেকে। কিন্তু বেশ কিছুদিন থেকে একটা শক্তিশালী ধারা বিএনপির মধ্যে কাজ করতেছে, যারা মনে করে ইসলামপন্থী ধারা, বিশেষ করে জামাত ইসলামীর সঙ্গে বিএনপির সঙ্গ ত্যাগ করা উচিত। এইটা বাস্তবায়িত হয়েছে পূর্ণাঙ্গভাবে হাসিনা পতনের পরে। দল হিসাবে ইসলাম প্রশ্নে বিএনপি কিভাবে নীতিগত কৌশলগতভাবে মোকাবেলা করবে তা নিয়ে অবশ্যই তারা সিদ্ধান্ত নিতে পারে। কিন্তু একটা জিনিস বুঝতে হবে বাংলাদেশের সবাইকে, যারা রাজনীতি করতে চায়, যারা ভবিষ্যতের রাজনীতি করবে সবাইকে, সেটা হইতেছে আদর্শগত মর্মের দিক থেকে বাংলাদেশের বর্তমান এবং আগামী রাজনীতির নির্ধারক হচ্ছে ইসলাম প্রশ্ন। এটাকে এড়ায় যাওয়ার উপায় নাই, যেভাবেই বলেন না কেন এটাকে এড়ায় যেতে পারবেন না। মর্মের দিক থেকে বাংলাদেশের আগামী রাজনীতির এইটাই নির্ধারক প্রশ্ন, আপনি চান বা না চান। পাশ্চাত্য লিবারাল রাজনীতির কাঠামোর মধ্যে বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ জনগণের ধর্মীয় আবেগ, সংবেদনা, স্বপ্ন, সংকল্প বিএনপি তার জাতীয়তাবাদী রাজনীতির বয়ানের মধ্যে কিভাবে অন্তর্ভুক্ত করবে সেটা একটা বুদ্ধিভিত্তিক কাজ হইতে পারত, সাহায্য নিতে পারতো। সেটা তো নিবে না, ওরা সবার থেকে বেশি বুঝে। এইটা একটা খুব ইন্টেলেকচুয়াল ট্যাকটিক্যাল কৌশলগত কাজ হইতো, বলাই বাহুল্য। বিএনপি সেটা করতে সক্ষম না, এটা তাদের কম্যও না। তারা বুঝাই দিছে এটা তারা পারবে না। সেকুলার ইসলামপন্থীদের জোটে একসঙ্গে ধরে রেখা শেখ হাসিনার শাসনের বিপরীতে বিএনপি একটা সময় পর্যন্ত দাঁড়িয়ে থাকতে পারছিল। কতক্ষণ? যখন খালেদা জিয়া ক্ষমতায় ছিল, যখন খালেদা জিয়া নেতৃত্বে ছিল।
সেটা লিবারেল রাজনীতির সংস্কৃতির দিক থেকে একটা খুব বড় সাফল্য ছিল। ইন্ডিয়া এই সাফল্যটা নস্যাৎ করতে বদ্ধপরিকর ছিল, তারা পরিকল্পনা করছে। ইন্ডিয়ার এই কৌশল শুধু জামাত ইসলামকে বিএনপি থেকে বিচ্ছিন্ন করে না, মূলত ভারতীয় আধিপত্যবাদের বিপরীতে ধর্মনিরপেক্ষতাপন্থী এবং ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সেকুলারপন্থী এবং ইসলামপন্থীদের সম্ভাব্য ঐক্যের যে কোনো সম্ভাবনা ভারত নস্যাৎ করে দিতে চায়। 20 দলীয় জোটের মধ্যে এই ঐক্যের একটা বীজ ছিল, এটার অঙ্কুরে বিনষ্ট করা ছিল ভারতের রাজনীতির একটা বিরাট কৌশল। বিএনপি এবং ইসলামপন্থীদের মধ্যে ফাটল ধরানো, সেই জন্য শেখ হাসিনা বাম এদের একটা অন্যতম কৌশল ছিল। ফ্যাসিবাদের বিরুদ্ধে জুলাই আগস্ট বিপ্লবে এই যে সেকুলার বাম ইসলামপন্থীদের ঐক্য একটা খুবই তাৎপর্যপূর্ণ রাজনৈতিক সন্ধি ছিল। এর বিপদ বুঝবার বিচক্ষণতা ভারতের আছে। এই রাজনৈতিক সন্ধির বীজ জাতীয় রাজনীতির সম্ভাব্য দিক নির্দেশক হয়ে ওঠার আগেই ভারতকে সমূলে নষ্ট করে দিল বিএনপিকে দিয়া। ভারত তার বিপদের ক্ষেত্রগুলোকে বাস পাখির মতো চোখ এনে ধরতে পারে বাংলাদেশে। 71-এর মুক্তিযুদ্ধে জামাত ইসলামের ভূমিকার বিচার আর বাংলাদেশের ইতিহাস, সমাজ, সংস্কৃতি আর রাজনীতিতে ইসলামের ভূমিকার প্রশ্ন দুইটা আলাদা প্রশ্ন। 1971-এ জামাতে ইসলামের ভূমিকার কারণে বাংলাদেশের শক্তিশালী ইসলামপন্থী রাজনীতির উদ্ভব এবং বিকাশ অনেকটা ক্ষতিগ্রস্ত হয়েছে, সেটা আমরা মানি বা না মানি। কিন্তু বিএনপিকে জামাত ইসলাম থেকে বিচ্ছিন্ন করা যে একান্তই ভারতের এবং লীগের প্রধান কৌশল, যার উদ্দেশ্য বিএনপিকে আরো দুর্বল করা, খর্ব করা, এটা বোঝার জন্য খুব একটা রাজনৈতিক জ্ঞানের প্রয়োজন হয় না, আইনস্টাইন হওয়ার দরকার নাই। এটা উল্টা দিকে জামাত ইসলামকেও দুর্বল করা কৌশল। আমি মুক্তিযুদ্ধের চেতনার প্রশ্নে তারেক রহমানের একটা পুরনো সাক্ষাৎকার দেখাই, যখন খালেদা জিয়া বিএনপি প্রধান, যখন খালেদা জিয়ার নেতা, সেই সময় বিএনপি আসলে মুক্তিযুদ্ধ প্রশ্নে কি স্ট্যান্ড নিত। আমি এই সাক্ষাৎকারটা সাপ্তাহিক 2000-এ প্রকাশিত হয়েছে, 2001 সালের 17 আগস্ট। এইটা পরে জনগণের মুক্তিযুদ্ধ চেতনার স্বরূপ সন্ধান এই নামে আহমেদ মুসা সম্পাদনা করে আর একটা বই বের করে। তো সেই সাক্ষাৎকার বড়, কিন্তু আমি শুধু মুক্তিযুদ্ধ বিষয়ক অংশটা তুলে ধরতেছি। এইখানে আমি সাপ্তাহিক 2000-এর প্রশ্ন এবং তারেক রহমানের উত্তর সেটা আপনাদেরকে বলতেছি। জামাতে ইসলামীকে কি আমি মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তি বলবো না? আমি কিন্তু জিনিসটাকে ভিন্নভাবে দেখি, এটা আমার আগের জেনারেশন বলতো। আমি বলবো আসুন আমরা ভিন্নভাবে চিন্তা করি। 1971 সালে মুক্তিযুদ্ধ হয়েছিল, আমার বাবা মুক্তিযুদ্ধ করেছিলেন, তারা বুঝেছিলেন তারাই সঠিক কাজটি করছেন। জামাতকে অনেকে, আপনারা, আওয়ামী লীগ বলে যে তারা মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তি। দেশ তো এখন স্বাধীন হয়ে গেছে। আমাদের সবচেয়ে বড় বাস্তবতা হচ্ছে দেশ কিন্তু এখন স্বাধীন। 71-এ জামাত হয়তো মনে করেছিল মুক্তিযুদ্ধটা ঠিক নয়, এ কারণেই হয়তো তারা এটার বিরোধিতা করেছিল। স্বাধীনতার পর জামাতের কোনো নেতা কি বলেছে এটাকে আমরা আবার পাকিস্তানের নিয়ন্ত্রণে নিয়ে যাব? আমার তো মনে পড়ে না কোথাও তারা এটা বলেছে। দেশ এখন স্বাধীন, আমরা 30 বছর পেরিয়ে এসেছি। এই যে মুক্তিযুদ্ধের চেতনা, রাজাকার, এটা নিয়ে আমাদের পূর্বপুরুষদের এত সময় নষ্ট করেছে যেটার ভোগান্তি এখন আমাদেরকে পোহাতে হচ্ছে। আমার জেনারেশনকে বলবো আসুন আমরা সামনে এগোই, রাজাকার নিয়ে চিন্তা করে সময় নষ্ট না করে মানুষের অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে যা করা উচিত বা যা করা প্রয়োজন সেটা করি। যুদ্ধাপরাধীর বিচার বা শাস্তির ব্যবস্থা তো একটা স্বাভাবিক ঘটনা, এটাকে ভুলে গেলে চলবে কি করে? জার্মানি 40 বছর পর প্রশ্নটা শেষ করতে দেননি তারেক রহমান, তার আগেই উনি বলতে শুরু করেন। জার্মানি 40 বছর পর নাৎসিদের বিচার করেছে। 40 বছরে তারা প্রথমে দেশের প্রতিটি মানুষের বাসস্থানের ব্যবস্থা করেছে, কর্মসংস্থানের ব্যবস্থা করেছে, তারপরেই তারা এটাতে গেছে। আপনি বলছেন আগে আমরা মানুষের মৌলিক চাহিদা পূরণ করব, তারপরে মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তি বা রাজাকার নিয়ে চিন্তা করব। অফকোর্স আমার বাবা যুদ্ধ করেছেন। কেন যুদ্ধ করেছেন? যাতে দেশের প্রতিটি মানুষের বাসস্থান থাকে, খাদ্যের নিশ্চয়তা থাকে, অর্থাৎ মানুষের মৌলিক চাহিদা নিশ্চিত করার জন্য। কিন্তু 30 বছরে আমরা মানুষের এই মৌলিক চাহিদাগুলো পূরণ করতে পারিনি। আসুন আগে মানুষের মৌলিক চাহিদাগুলো পূরণ করি, তারপর ওসব নিয়ে চিন্তা করা যাবে। আপনার বাবা যাদের বিরুদ্ধে যুদ্ধ করেছিল, আপনি তাদের বিষয়টি আলাদাভাবে দেখবেন না? আমার বাবা কারো বিরুদ্ধে যুদ্ধ করেননি, তিনি যুদ্ধ করেছিলেন মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করার জন্য। কিন্তু আপনি আদর্শ প্রশ্নটা শেষ করতে দেননি সাপ্তাহিক 2000-কে। তারেক রহমান তার আগেই বলা শুরু করেন, আপনার পেটে যখন ক্ষুধা থাকবে তখন কিন্তু মাথায় আদর্শ কাজ করবে না। আপনার পকেটে যখন চলার পয়সা থাকবে না, আপনি যখন আপনার সন্তানের ওষুধ কিনতে পারবেন না, খাবার কিনতে পারবেন না, তখন কিন্তু কোনো আদর্শ থাকবে না। এগুলো বইয়ে মানায়, বাস্তবে মানায় না। আমরা মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তি বলতে যাদের কথা বলছি তারা তো খুবই কম। বিএনপির মতো একটা রাজনৈতিক দল কেন তাদের শেল্টার দেবে?
শেল্টার দেওয়ার ব্যাপার নয়, আমরা চেষ্টা করেছি সবাই মিলে একসঙ্গে কাজ করতে, দেশকে এগিয়ে নিতে। এখন বলতে হয় 96 সালে শেখ হাসিনা যখন তাদের সঙ্গে নিয়ে আন্দোলন করলেন তখন কেন আপনারা তাকে এই প্রশ্ন করলেন না? অবশ্যই শেখ হাসিনাকে এই প্রশ্নগুলো করা হয়েছিল। উত্তরে কি বলেছিলেন শেখ হাসিনা? কৌশলগত মিত্রের কথা বলেছিলেন, কিন্তু এতে তিনি সমালোচনা থেকে রেহাই পাননি। কৌশলগত মিত্র তার মানে শেখ হাসিনা নিজ স্বার্থে বলেছেন এই কথা। আপনিও তো সেরকমই বলছেন না। আমি সেভাবে বলতে চাচ্ছি না। আমি বলতে চাচ্ছি আসুন আমরা সবাই মিলে সামনের দিকে এগোই। পেছন নিয়ে আমরা আর কত টানাটানি করব? আপনি জান না, একজন সাধারণ মানুষের কাছে মুক্তিযুদ্ধের যারা বিরোধিতা করেছিল তাদের প্রতি তার হয়তো একটা বিরূপ ধারণা আছে। কথাটা অনেকাংশে হয়তো বা ঠিক, কিন্তু এটাও ঠিক মানুষ এসব শুনতে শুনতে ত্যক্ত, বিরক্ত। মানুষ এখন নতুন কিছু শুনতে চায়, নতুন কিছু দেখতে চায়। বিএনপি এখন নতুন কিছু বলছে না, ওই পুরনো কথাগুলোই যা আওয়ামী লীগ বলতো সেটাই এখন বিএনপির কর্মীরা বলে, সেটাই এখন বিএনপির নেতারা বলে। বিএনপি নিজেই তার এই অবস্থান মানে না। বিএনপি এখন তারেক রহমানের দেওয়া বক্তব্যের উল্টা কথা বলে। এই বিএনপি কার খপ্পরে পড়ে এই রাজনৈতিক অবস্থান নিল সেটা কি বিএনপি স্পষ্ট করা উচিত না? নাকি সেই সময় তারেক রহমান সেটা ভুল বলছিল? বিএনপি যদি এর ব্যাখ্যা দিতে না পারে তাহলে তো আপনি ওই দলের কোনো কথাতেই আস্থা রাখতে পারবেন না। ওরা ক্ষমতায় যে যা খুশি তাই করবে, আগের সব কথা উল্টাই দেবে, তাই দিচ্ছে। আমরা কেন বিএনপির বিরোধিতা করি? বিএনপি আজ যেখানে দাঁড়ায় সেখান থেকে আর যাই হোক জনতার আশা ভরসার পথে হাঁটা যায় না। কারণ ছাত্র জনতা শুধু আওয়ামী লীগকে সরাই দিচ্ছে, তাতেই বিএনপি খুশি। কিন্তু বিএনপি আওয়ামী লীগকে ছুঁড়ে ফেলে দিতে চায় না। তাদের নীতি, ইতিহাস, তাদের বয়ান, এমনকি তাদের ভাষা বিএনপির গলায় উঠে আসে। জিয়া যে রাষ্ট্রপতির শাসন ব্যবস্থার কথা বলছিলেন, বিএনপি আবার সংসদীয় ব্যবস্থা বন্ধ না করে। যে জিয়া ৭২-এর সংবিধানকে বাতিল করে দিছিল, এখন সেই বিএনপি ৭২-কে রক্ষার কথা বলে। যে বিএনপি অসাম্প্রদায়িকতার নামে আওয়ামী লীগের হাইব্রিড বয়ানকে সামনে রেখা ইসলামী মূল্যবোধ থেকে সরে যায়, সে কি করে জনগণের প্রতিনিধিত্ব করবে? এটি কি পরিবর্তন, নাকি এক বিব্রতকর পুনরাবৃত্তি? বিএনপি একটা নকল বিকল্প, যেখানে পুরাতনের পোশাকে নতুন কিছু সাজানোর ব্যর্থ চেষ্টা চলে। যারা আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে এক বুক আশা নিয়ে বিএনপির দিকে তাকাইছিল, অথচ এখন দেখে ওদের পাতে ভাত কম, কিন্তু বকবকা নিয়ে আওয়ামী বুলি আগের চেয়ে বেশি। ফ্যাসিস্ট হাসিনার জন্ম কিন্তু বিএনপির ব্যর্থতা থেকেই। ছাত্র জনতা তাদের নিশ্চিহ্ন হওয়া থেকে বাঁচাইছে বিএনপিকে, আর সেই ছাত্রদের মুতে ভাষায় দিতে চায় বিএনপি। যদি বিএনপির লোকরা প্রস্রাব করে একমাত্র, তাহলে প্রস্রাবের তোরে ভেসে বঙ্গোপসাগরে গিয়ে পড়ব। বিএনপির এই নীতিহীন সফট আওয়ামীকরণ প্রক্রিয়া আসলে রাজনৈতিক আত্মহত্যা। এই পথ জনতার না, এটা মিটমাটের, কম্প্রোমাইজের আর আত্মসমর্পণের পথ। এই পথ নতুন বাংলাদেশের পথ হতে পারে না। আজ প্রয়োজন নতুন এক প্রস্তাবনার, একটা মৌলিক বিপরীত রাজনীতির, যেখানে ইসলামপন্থী শক্তি, জনগণের জীবন ঘনিষ্ঠ চেতনা আর রাষ্ট্রীয় ন্যায় বিচার এক মোহনায় মিলবে। যেখানে মুক্তিযুদ্ধের মানে হবে না কোনো দলীয় ট্যাগলাইন, বরং জনগণের সত্যিকারের মুক্তির সূচনা। যেখানে ইসলাম ধর্ম হবে রাষ্ট্রের গভীর মূল্যবোধের ভিত্তি, আর যেখানে নেতৃত্ব আসবে জনগণের ভিতর থেকে, সেই নেতৃত্ব যে ভারতপন্থী না। বিএনপির সামনে এখন মাত্র দুইটা রাস্তা খোলা আছে: নকল আওয়ামী লীগ হয়ে মুছে যাওয়া ইতিহাস থেকে, অথবা আওয়ামীকরণ ছুঁড়ে ফেলে সত্যিকারের জনতার বিকল্পে রূপান্তরিত হওয়া। জনগণ ক্ষমা করতে জানে, কিন্তু জনগণ প্রতারণা চেনে। বিএনপি আজকের রাজনীতি জনগণের সাথে প্রতারণা। মনে রাখবেন, প্রতারক আর বিশ্বাসঘাতকদের জন্য জনগণের মন খুলে যায় না, কেবল ঘৃণার দরজা খুলে। মনে রাখেন ইতিহাসের এই হিসাব। ইনকিলাব জিন্দাবাদ।